আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ফতেপুর সিক্রি আগ্রা শহর থেকে মাত্র ৩৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সম্রাট আকবরের এক সময়ের রাজধানী। ১৫৬৯ সালে সম্রাট আকবর আনুষ্ঠানিক রাজধানী ঘোষণা করেছিলেন এই ফতেপুর সিক্রিকে। তবে তা টিকে ছিল মাত্র ১৪ বছর। বিশ্ব ইতিহাসের অন্যতম সাক্ষী হিসেবে ধরা হয় ফতেপুর সিক্রিকে। সারা বছর ভারতের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক যেমন আসেন, তেমনি বিদেশি পর্যটকদেরও ভিড় লেগেই থাকে এখানে। আজ আমরা আপনাদেরকে জানাবো ফতেপুর সিক্রিতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে এবং এর পেছনে ইতিহাসটা কী। ফতেপুর সিক্রি পুরোটাই পাথুরে জায়গা। এর দুর্গ প্রাসাদগুলো রক্তবর্ণের বেলে পাথরের তৈরি। এর প্রধান তোরণদ্বার বুলন্দ দরজা, প্রায় ৫৪ মিটার উঁচু, যা এশিয়ার সবথেকে উঁচু তোরণদ্বার। চারপাশে পরিখা, ভেতরে জলাধার, অট্টালিকা, প্রমোদকুঞ্জ, স্নানাগার, মসজিদ, স্মৃতিসৌধ সবই আছে। এছাড়া আছে দেওয়ানি আম, সম্রাটের সিংহাসন, রাজমহিষীরা যেখানে বসতেন, দেওয়ানি খাস, কারুকার্য খচিত তুরস্ক সুলতানের বাসগৃহ, পাঁচতারা প্রমোদ ভবন, পাঁচমহল, আছে অম্বর মহিষী বাসগৃহ, মরিয়ম গৃহ। এর বারান্দায় দেওয়ালের গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি আর কবি ফৈজির কবিতা ও শিল্পকলার বিন্যাস। ফতেপুর সিক্রিতে রয়েছে ৩ ধর্মের ৩ রানীর মহল। ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগে। সবচেয়ে বড় যে প্রাসাদ, সেটি সম্রাজ্ঞী যোধাবাইয়ের প্রাসাদ। তবে ফতেপুর সিক্রির নির্মাণশৈলী যেমন দর্শনার্থীদের মুগ্ধ করে, তেমনি একই সঙ্গে বিস্মিত করে যে এটার কারণে যে পাহাড় এত উপরে, এই যে বিশাল স্থাপনা, এর নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় দ্রব্যাদি আনা হয়েছিল কোন পথে। ফতেপুর সিক্রির ভিতরকার অনেক স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে একটি মসজিদ। ফতেপুর সিক্রিতে রয়েছে এমনই একটি মসজিদ যেখানে একসঙ্গে ১০,০০০ মানুষ নামাজ পড়তে পারে। নামাজের সময় হলের একটি বিশেষ দেওয়াল আছে, যার গায়ে হাত দিয়ে আঘাত করলে ঠপ ঠপ শব্দ হতো, আর তা শুনেই সম্রাট আকবর নামাজ আদায় করতে আসতেন। সেই দেওয়ালটিতে এখনও আঘাত করলে শব্দ হয় একই রকম। ফতেপুর সিক্রিতে ২টি দরজা, একটির নাম বুলন্দ দরজা, অন্যটির নাম বাদশাহী দরজা। অনুপম ভাস্কর্যমণ্ডিত বুলন্দ দরজা দিয়ে প্রবেশ করলে সামনেই জামে মসজিদ। ফতেপুর সিক্রি আরও কিছু কারণে বিখ্যাত বা কুখ্যাত, যেমন দ্বীন-ই ইলাহি। ফতেপুর সিক্রির উত্তর দিকের দেওয়ানি খাস মহলটি সম্রাট আকবরের ইবাদতখানা। এখানেই আকবর বিভিন্ন ধর্মের বোদ্ধাদের ধর্ম বিষয়ক আলোচনার জন্য ডাকতেন, যেখান থেকেই আসে দ্বীন-ই ইলাহির ধর্মচিন্তা। এই বিকৃত ধর্মচিন্তাই তাকে এই মহলে ডেকে এনেছিল, যেটার পরিসমাপ্তিও সে দেখে গিয়েছেন। এই স্থাপনাটার ভিতরে আরও রয়েছে সেলিম চিশতির মাজার। ছনের ঘরের আকৃতির সেলিম চিশতির মাজারটি সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি। এর গায়ে মানুষ তাদের মননের ইচ্ছা পূরণের জন্য সুতা বেঁধে রাখে। এই মাজারের নিচ দিয়ে নাকি সুড়ঙ্গ পথ আছে, যা দিয়ে দিল্লি পৌঁছানো যেত, কিন্তু এখন তা বন্ধ করে দিয়েছে সরকার। সুফি সাধক সেলিম চিশতি ১৪৭৮ থেকে ১৫৭২ সালে জীবিত ছিলেন। তার এই সমাধিটি সাদা মার্বেল ঘেরা সমাধি। একতলা কাঠামোটি একটি কেন্দ্রীয় বর্গাকার চেম্বারের চারপাশে তৈরি করা হয়েছে, যার মধ্যে সাধুর কবর রয়েছে। একটি অলঙ্কৃত কাঠের ছাউনির নিচে মাদার অফ পার্ল মোজাইক দিয়ে ঘেরা। এর চারপাশে প্রদক্ষিণ করার জন্য একটি আচ্ছাদিত পথ, যেখানে খোদাই করা জালিস। চারদিকে পাথরের ছিদ্রযুক্ত পর্দা রয়েছে, যা জটিল জ্যামিতিক নকশা, এবং দক্ষিণে একটি প্রবেশদ্বার রয়েছে। সমাধিটি
1500 শতকের গোড়ার দিকে গুজরাট সালতানাত আমলের পূর্ববর্তী মৌশিলিয়া দ্বারা প্রভাবিত। সমাধিটির অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্য হল সাদা মার্বেল পাথরের সাপের বন্ধনী, যা প্যারাপেটের চারপাশে ঢালু ইটগুলিকে সমর্থন করে। সমাধির বাম দিকে পূর্বে এবং শেখ বদরুদ্দিন চিশতির পুত্র এবং শেখ সেলিম চিশতির নাতি ইসলাম খাঁর প্রথমে একটি লাল বেলে পাথরের সমাধি রয়েছে, যিনি জাহাঙ্গীরের রাজত্বে মুঘল সেনাবাহিনীর একজন জেনারেল হয়েছিলেন। সমাধিটি একটি গম্বুজ এবং 36টি ছোট গম্বুজ বিশিষ্ট 36টির মতো কবর রয়েছে, কিছু নামহীন এবং প্রায় সবগুলোই সেলিম চিশতির পুরুষ বংশধর হিসেবে লোকমুখে প্রচলিত। যোধাবাই মহল আকবরের প্রিয় এবং প্রধান রাজপুত স্ত্রী মরিয়ম-উজ-জামানির বাসস্থান, যা সাধারণত যোধাবাই নামে পরিচিত। রাজপুত প্রভাব দেখায় এবং একটি উঠানের চারপাশে নির্মিত হয়। গোপনীয়তা নিশ্চিত করার জন্য বিশেষ যত্ন নেওয়া হয় এই মহলটিকে। এটিতে একটি হিন্দু মন্দির এবং একটি তুলসী মঠও রয়েছে, যা তার হিন্দু স্ত্রী পূজার জন্য ব্যবহার করেন। এছাড়াও ভিতরে রয়েছে আকবরের প্রিয় মন্ত্রী বীরবলের বাড়ি, যিনি ছিলেন একজন হিন্দু। ভবনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল আনুভূমিক ঢালু সানশেদ বা সাজ্জা এবং বন্ধনী, যা তাদের সমর্থন করে। এক নজরে ফতেপুর সিক্রির ভিতরকার দর্শনীয় স্থানগুলো জেনে নেই। সম্রাট আকবরের সমাধি, সম্রাট আকবরের প্রাসাদ, সেলিম চিশতির মাজার, জামে মসজিদ, অনুপ তালাও বা জল বিশিষ্ট এই জায়গায় বীণা বাজাতেন তানসেন, দেওয়ানি খাস, দেওয়ানি আম, যোধাবাই প্রাসাদ, মরিয়মের প্রাসাদ, 25 কোট, হাওয়া মহল, বীরবলের প্রাসাদ, পঞ্চমহল, কারাভান সারাই, হাতিপোল, হামাম, হিরণ মিনার। ফতেপুর সিক্রি যাওয়ার উপায়। ফতেপুর সিক্রি যেতে হলে আপনাকে আগে আগ্রা যেতে হবে। আগ্রা থেকে গাড়ি রিজার্ভ করে দিনে দিনেই ঘুরে আসতে পারবেন ফতেপুর সিক্রি, অথবা 7 সিটের জাইলো গাড়িতে আগ্রা থেকে ফতেপুর সিক্রি পর্যন্ত যাওয়া আসা ভাড়া পড়বে 3 থেকে 3,500 রুপির মতো। এছাড়াও আগ্রার ঈদগাঁও স্টেশন থেকে প্রতি ঘন্টায় ফতেপুর সিক্রিতে বাস রয়েছে, সে বাসে করেও যেতে পারবেন। ভাড়া পড়বে প্রতিজনে 110 রুপির মতো। ট্রেনে কলকাতা থেকে আগ্রা। কলকাতার শিলাইদহ বা হাওড়া থেকে আগ্রা যাবার সরাসরি ট্রেনের মধ্যে আছে উদ্যান আভা তুফান এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, আগ্রা ক্যান্ট চম্বল এক্সপ্রেস, শিয়ালদা উদয়পুর অনন্যা এক্সপ্রেস। বলে রাখা ভালো, এ সময় আপনারা আগ্রার যে 3টি স্টেশন রয়েছে, সে 3টি স্টেশনের যে কোনো একটিতে নেমে ঈদগাহ স্টেশনে চলে যাবেন। ঈদগাহ স্টেশন থেকে বাস পাবেন, অথবা ট্যাক্সি নিলে যে কোনো স্টেশন থেকেই ট্যাক্সি নিতে পারবেন। এছাড়াও কলকাতা থেকে দিল্লি হয়ে আগ্রা যেতে পারবেন। কলকাতা থেকে দিল্লি যেতে বাজেট অনুযায়ী ট্রেন সিলেক্ট করুন, অথবা প্লেনে করে যেতে পারবেন। এখানে ট্রেনগুলোর নাম আমরা দিয়ে দিচ্ছি। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস সহ বেশ অনেকগুলো ট্রেন এক্সপ্রেস হিসেবে চলাচল করে কলকাতা টু দিল্লিতে। 3 টায়ার এসি সিটের জন্য ভাড়া পড়বে 2070 রুপি। স্লিপার ক্লাসে ভাড়া পড়বে 610 রুপি। এছাড়া সময় লাগবে প্রায় 14 থেকে 18 ঘন্টা। দিল্লি থেকে আগ্রা কিভাবে যাবেন? দিল্লি থেকে আগ্রা মাত্র 200 কিলোমিটার। আপনি চাইলে ট্যাক্সি ভাড়া করে দিল্লি থেকে আগ্রা যেতে পারবেন। 7 সিটের জাইলো গাড়ি পেয়ে যাবেন 2500 থেকে 3000 রুপির মধ্যে। এছাড়া বাস কিংবা ট্রেনেও যেতে পারেন। দিল্লি থেকে সকালবেলায় গতিমান এক্সপ্রেস, শতাব্দী অথবা তাজ এক্সপ্রেস ধরে চলে যান আগ্রার ক্যান্টনমেন্টে। ওখান থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে হোটেলে যেতে পারেন, কিংবা যেতে পারেন আগ্রার তাজমহল দেখতে, কিংবা ওখান থেকেই আপনি আগ্রা ফোর্ট,
অথবা ফতেপুর সিক্রিতে সরাসরি চলে যেতে পারেন। আর হাতে সময় থাকলে আগ্রাতে রাতটা কাটিয়ে খুব সুন্দরভাবে সময় নিয়ে এই স্পটগুলো দেখতে পারবেন। থাকার জায়গা নিয়ে এর আগের ভিডিওতেও আমরা বলেছি, ফতেপুরে রাতে থাকার কোনো দরকারই নেই, কারণ আগ্রা থেকে দিনে দিনেই ঘুরে আসতে পারবেন। আর রাত্রি যাপন করার জন্য আগ্রাতে রয়েছে হাজারো অপশন, হাজারো চয়েস। বাজেট হোটেল থেকে বিলাসবহুল সব রকম হোটেল পেয়ে যাবেন আগ্রাতে। আগ্রাতে গেলে ফতেপুর সিক্রি মাস্ট চয়েস, এটা না দেখে ফিরবেন না। কারণ ফতেপুর সিক্রি সম্রাট আকবরের বিশেষভাবে সুবিধাপ্রাপ্ত একটি মহল। এখানেই তিনি তার দ্বীনে ইলাহি ধর্ম প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে এটিকে সাজিয়েছেন। এর নির্মাণে রয়েছে বিশেষত্ব, আপনারা স্বচক্ষে দেখলেই দেখতে পাবেন। বিশেষ করে পাথরের দেওয়াল এবং পাহাড়ের উপরে কিভাবে তিনি এই স্থাপনাটি তৈরি করেছেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।